স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। রিয়া বলছেন, আপনি ইমন না? হুম। আপনি কি গাড়ি থেকে নেমেছেন? অনেক আগেই নামলাম, বাট আপনি কই? আগে বলুন আপনি কোথায়। আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। ওকে, সেখানে দাঁড়ান, আমি আসছি। আমি ব্রিজের নিচে গেলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ে কাকে তিনি খুঁজছে। এই মেয়েটা নয় তো, মনে মনে ভাবলাম। আমি আবার রিয়াকে কল দিলাম। দেখলাম মেয়েটা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করলো। রিয়া ফোনে যা যা বলছে মেয়েটাও ঠিক তা তাই বলছে। আচ্ছা, আপনি কি নীল কালারের ড্রেস পরেছেন? ঠিক। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছে। তাহলে সামনে আসুন। ওকে। আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে ওর ব্যাগটা ধরলাম। এই, কি আপনি আমার ব্যাগ ধরেছেন কেন? আমি ইমন, আপনি মনে হয় রিয়া। আমি রিয়া। তার মানে আপনি ইমন? এবার চলুন। রিয়ার ব্যাগটা গাড়িতে তুলে আমরা দুজনে গাড়িতে চেপে বসলাম। আমি ড্রাইভিং করছি। আপনার আসতে কষ্ট হয়নি তো? একদম না। তা আপনি কি সেই ইমন যার কথা বলতে বলতে মামার মুখ থেকে রক্ত ঝরতো? আঙ্কেল আমার নামে কি বলতো? অনেক কিছুই বলতো। তা আপনি কিসে পড়েন? সেটা না হয় পরেই জানবেন। আগে বাসায় গিয়ে রেস্ট নেবেন তারপর। ওকে। তারপর আমি আর রিয়া বাসায় চলে আসলাম। ইরা রিয়াকে দেখে এমন ভাবে জড়িয়ে তুললো, মনে হয় বিএফ কে ধরেছে। সবাই রিয়ার খোঁজ খবর নিতে লাগলো। তুই আমাদের এখানে কি করছিস? যা এখান থেকে। এই, তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? বাবা আসতে না আসতে এত দরদ হয়ে গেল। চল রুমে যাই। ওকে, চল। আমি আমার রুমে আসতে যখনই পা বাড়ালাম তখনই ইরা বলছে ওদের জন্য যেন শরবত নিয়ে যাই রুমে। আমি ইরার কথার মতো শরবত বানিয়ে ইরা রুমে গেলাম। রিয়া শরবতটা মুখে দিয়ে আমার হাতের প্রশংসা করতে লাগলো। যে ইরা শরবতটা মুখে দিল তখনই ও পুরো গ্লাস শরবত আমার মুখের মধ্যে ঢেলে দিল। কি বানিয়েছিস এগুলো? এগুলো কি খাওয়া যায়? আরে, শরবতটা ভালো হয়েছে। তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করিস কেন? তুই আসার পর দেখতেছি যে ওর সাইড নিয়ে কথা বলছিস। কারণটা কি? তুই এইভাবে একটা মানুষের উপর অন্যায় করে যাবি, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি চুপ। দেখলাম ওদের মাঝেও একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। তাই ওদের সামলানোর জন্য দয়া করে আপনারা চুপ থাকুন। নিজের মাঝে কেন বিভেদ সৃষ্টি করছেন? সব তোর জন্য হয়েছে। তুই এখন আমাদের সামনে থেকে যা। ওকে, যাচ্ছি, তবুও প্লিজ চুপ থাকেন। আমি আর কথা না বলে রুমে চলে আসলাম। পুরো শরীরটা ভিজে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করার পর আন্টি খাবার খাওয়ার জন্য রেখে গেল। আমি গেলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু আজ চেয়ারে বসলাম না। খাবার নিয়ে যখনই উঠতে যাব তখনই রিয়া বলে উঠলো, সে কি, আপনি কই যাচ্ছেন? এই তো রুমে যাচ্ছি। রুমে খাবার খাওয়ার শোভা পায় না। আপনি সবার সাথে বসে খাবার খাবেন। না, তা কি করে হয়? আপনি চেয়ারে বসুন। না না, আমি রুমে খেতে পারবো। আপনাকে কিন্তু বসতে বলেছি। আমি আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। ইরার দিকে তাকিয়ে দেখো রাগে ফুসছে আর খাচ্ছে। আমি আর ওইদিকে না তাকিয়ে আমার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর নিজের রুমে এসে একটা বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার রুমের সামনে। আসতে পারি? আরে আপনি, আসুন আসুন। রিয়া সে চেয়ারে বসলো। আমার রুমে আসতে অনুমতি লাগবে না। তা আপনি বসে বসে কি করছেন? বই পড়ছিলাম। তাহলে তো আপনাকে বিরক্ত করে ফেললাম। না না, বিরক্ত করলেন কই? আমি তো বিরক্ত বোধ করিনি। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না, পরিচয়টা দিলে ভালো হতো। রিয়া নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করলো। এইবার আমার পরিচয় জানতে চাইবে না? আপনার কি কোনো নতুন পরিচয় আছে? নতুন পরিচয় মানে? আপনার সম্পর্কে সব শুনেছি আঙ্কেলের কাছে। যদি এর বাইরে কোনো পরিচয় থাকে তাহলে সেটা বলুন। না, আমার এর বাহিরে আর পরিচয় নেই। আপনি বুঝি বই পড়তে ভালোবাসেন? অনেক। এইভাবে রিয়ার সাথে কথা বলতে লাগলাম। এই তুই এইখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে লাগলাম। ইমন ভাইয়ার সাথে বসে বসে গল্প করছি। তুই আর মানুষ পেলি না গল্প করার জন্য? তুই তো তোর বিএফ এর জন্য আমার সাথে কথাই বলতে পারিস না। হয়েছে, এখন চল। না না, আমি এইখানে আরো কতক্ষণ থাকবো। চল তো, ওর কাছে থাকা লাগবে না। এই বলে ইরা রিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিলাম, একটা কথা বলিনি। আমি আবার বই পড়তে লাগলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারবো না। ঘুম থেকে ওঠে দিকে রাত হয়ে গেছে। দূর, আজকে বেশি ঘুমিয়ে পড়লাম। আমার পড়াও তো এখনো শেষ হয়নি। দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাবা মায়ের ছবির সামনে গেলাম। তোমরা আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমি বাবার মতো খুব নামকরা ব্যবসায়ী হই। তোমাদের দোয়া
আমার সাথে থাকলে আমি জীবনে কোনো বাধা আমাকে থামাতে পারবে না। তাদের ছবি সামনে নিয়ে চোখের পানি আটকাতে পারলাম না। হঠাৎ কেউ একজন আমার চোখের পানি মুছে দিল। তাকে দেখে আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছেন। আরে আঙ্কেল, আপনি কখন আসলেন? আমি অনেকক্ষণ আগে এসেছি। তুই তোর বাবা মার সাথে কথা বলছিলি, তাই তোকে আর ডাকিনি। আঙ্কেলের উত্তর না দিয়ে বাবা মার ছবি দিকে তাকিয়েছি। বাবা মা কাদের অমত থাকে না, সবাইকে দুনিয়ার থেকে যেতে হবে। তাই বলে কি বিধাতা আমাকে এইভাবে অকালে ইতিম করে দেবে? তুই এতিম কই, আমি তোর মা বাবা। আমি কিছু না বলে আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই গাদা, কাঁদছিস কেন? কান্না থামা। আমি কান্না থেমে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোর সাথে কথা ছিল, তুই আমার রুমে আয়। ওকে। তারপরে আমি আঙ্কেলের পিছন পিছন ওনার রুমে গেলাম। রুমে সকল জনতাই দেখলাম উপস্থিত। আমাকে রিরা কি বললো? রিয়া আমাদের বাড়িতে অনেকদিন পর বেড়াতে আসলো, তাই আমি চাই তোমরা দুজন রিয়াকে গ্রামটা ঘুরে দেখাও। আমার কোনো আপত্তি নেই, তাহলে আমরা কাল বিকেলে যাব। ইমন, তোমার কোনো আপত্তি আছে? তুমি ইমনকে জিজ্ঞেস করছো কেন? ইমনও তোদের সাথে যাবে। না, ও আমাদের সাথে যাবে না। তাহলে তুই যাস না, ইমন আর রিয়াই যাবে। এরা এবার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো ইমন, আপত্তি আছে? আমি মাথা নেড়ে না জানিয়ে দিলাম। আমি জানি আমি অফিসে গেলে তোদের অনেক ঝামেলা হবে, তাই আমি আগে থেকে ঠিক করে দিয়েছি। আশা করি আর কোনো কথা যাতে না হয়। ওকে। এই বলে এরা রুমে চলে গেল। আর আমি আমার রুমে এসে পড়তে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে রইল। পিছনে তাকে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছেন? না না, তা না, দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বসতেও বলেননি। ওকে, সরি, বলুন। তা দেখলাম খুব মন দিয়ে পড়ছেন। হুম। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না না, সেটা না, এইগুলো এমনি অতিরিক্ত পড়ছে। আচ্ছা, আপনার সাথে যে ইরা এত খারাপ ব্যবহার করে, আপনার রাগ হয় না? আমার আবার রাগ করলে বা কি করব? আপনিও তো কিছু বলতে পারেন। আমি ওকে বললে ও যদি আমার বাবা মাকে ইঙ্গিত করে কোনো খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে যে আমার সহ্য হবে না। তাই বলে কি এইভাবে সহ্য করবেন? কপালে যা থাকে তাই হবে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। আপনার কি ইচ্ছে হয় না ওর সব রাগ গুড়িয়ে দিতে? ইচ্ছে হলে কি করতে হবে নাকি? আমার কোনো ক্ষমতা নেই যে ওকে এসব করার। কে বলল যে আপনার ক্ষমতা নাই? আপনার ক্ষমতার দ্বারা আজ ইরা চলতে পারছে। থাক, আমি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করা পছন্দ করি না। তাই বলে কি নিজের বাড়িতে এইভাবে অবহেলা সহ্য করে যাবেন? আপনি এত কিছু কিভাবে জানেন? সেটা আপনার জানতে হবে না। আমি শুধু আপনাকে একবার দেখতে চাই। আপনি জোর গলায় বলেছেন যে আজ আমি এই সবের মালিক। ততটা বেয়াদব আমি নই। এখানে বেয়াদবের কি দেখলেন? আমার বাবা মা কোনোদিন অহংকার করতে আমাকে শেখায়নি। এইটা অহংকার না, নিজের অধিকার। দয়া করে এইসব বাদ দিন, আমার আর ভালো লাগছে না। ওকে, আপনি পড়েন, আমি পরে আসবো আবার। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি আবার পড়তে লাগলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, তাই পড়া বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গুড মর্নিং। রাতে ঘুম কেমন হলো? গুড মর্নিং। এই তো ভালো। তারপর সবাই একসাথে নাস্তা করে নিলাম। আমি চলে আসলাম কলেজে। ক্যাম্পাসে আমি আর তানবীর বসে বসে গল্প করছি। প্রতিদিনকার মতো আজও ইরা রবির বাইকে করেই চলে আসলো। চল ক্লাসে যাই, নইলে ওরা আবার তোকে নিয়ে মজা করবে। চল। যেই ক্লাসে আসতে যাব তখনই ইরা ডাক দিল। না দোস্ত, আজকে যাবি না? আমি তানভীরের কথা মতো আবার ক্লাসের দিকে হাঁটা দিলাম। ওকে যা, তুই ভালো করে জানিস যে আমি কি করতে পারি। আমি এবার তানভীরের সাথে চলা থামিয়ে ওদের কাছে গেলাম। বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো চলে এসেছে। আমাকে তো অপমান করার পর কি আপনাদের স্বাদ মেটেনি? তোকে আবার অপমান করলাম কই? বাহ, ভুলে গেলেন আপনি তো ক্লাসের টপার। তাহলে আপনার ব্রেন এত দুর্বল কেন? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শোন, তোকে যেই কারণে ডাকা, তুই প্রতিদিন আমাদের জুতা মুছে দিবি, এটাই তোর কাজ। না, আমি পারবো না। ঠাস ঠাস করে 2টা দিয়ে দিল। পারবি না মানে? তুই পারবি, তোর সাথে তোর বাপও পারবে। রবি আমাকে মেরেছে, এটার কোনো কষ্ট আমি পাইনি, কিন্তু আমার বাবার নাম নিয়ে কথা বলেছে, তাই আমি ওকে ছাড়বো না। রাগি চোখে ওদের দিকে তাকিয়ে ওদের জুতো পরিষ্কার করে দিলাম। প্রতিদিনকার মতো আজও কলেজের সব ছেলেমেয়েরা আমার দিকে তাকিয়ে আছে আর হাসাহাসি করছিল। সব মুখ বুঝে সহ্য করে নিলাম, কারণ আমি এর ফল ওদের দেখিয়ে দেব। তানভীরের সাথে ক্লাসে চলে আসলাম। দুজনে পাশাপাশি বসলাম।
স্যার এসে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটির পর ইরা আমার সাথে আর খারাপ কিছু করেনি, তাই খুশি মনে বাড়ি চলে আসলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ঠেলছে। চোখ মেলে তাকে দেখে রিয়া, কি হয়েছে, আপনারা ডাকছেন কেন? আপনি না আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবেন? ও সরি, ভুলে গেছি। দ্রুত উঠে রেডি হয়ে নিলাম। রিয়াও খুব সুন্দর করে সেজেছে। এরা কি যাবে না? যাবে, রেডি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা নীল পরি আমার সামনে আসছে। বাহ, আজকে এরাকে খুব সুন্দর লাগছে। চোখ যেন ফেরাতেই পারছি না। ওকে দেখলে মনে হবে না যে এত অহংকারীও। কি হলো, যাবেন না? চলো। আমি রিয়া আর ইরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আমি বারবার ইরার দিকে তাকাচ্ছি, আমার চোখ যেন সরাতে চায় না, তবুও বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছি। ইরা রিয়াকে গ্রাম দেখাতে ব্যস্ত, আর আমি ইরাকে দেখতে ব্যস্ত। দূর, আমি কাকে দেখছি? ওকে দেখে আমার লাভ নেই, ও তো রবিকে ভালোবাসে। আর আমি কিনা কি ভাবছি? দেখতে দেখতে আমরা একটা লোকালয়ে প্রবেশ করে পড়লাম। সেখানে অনেক বস্তি আর কুকুর বসবাস করে দেখেই মনে হয়। আমরা তিনজন হাঁটছি, ইরা রিয়া গল্প করে যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কুকুর ইরার দিকে তেড়ে আসছে। ইরা আবার কুকুরকে খুব ভয় পায়। ইরা কুকুরের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। প্লিজ কুকুরটাকে সরিয়ে দাও প্লিজ। আমি ইরার ব্যবহার দেখে হা হয়ে গেলাম। ও এমন ভাবে জড়িয়ে ধরল যেটা স্বাভাবিক মানুষ দেখলে কি না কি ভাববে। আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম। রিয়া ইরার কাণ্ড থেকে হাসতে হাসতে লুটিয়ে পড়লো। ইরা আমাকে ছেড়ে দিল। দেখি ইরা লজ্জায় লাল হয়ে গেছে। আমি খুব লজ্জা পেলাম। দেখলাম কয়েকজন মুরব্বী আমাদের দিকে আসছে। এসে তারা আমাদের পরিচয় নিল। আমি বলেছি যে ইরা আর আমি কাজিন, কিন্তু তারা ওই ঘটনা দেখার পর বিশ্বাস করতে চাইছে না। লোকগুলো আমাদেরকে আরো অনেক লোকের মাঝে নিয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দেবে। এই কথা শোনার পর আমি আর ইরা কেউ নিজেকে স্থির করে রাখতে পারলাম না। আমরা সবাই বাধাতে চেষ্টা করলাম, কিন্তু সব ছেঁড়া চলে খোপা বাঁধার মতো হয়ে গেল। তারা আমাদের কোনো কথা না শুনে আমাদের বিয়ে দিয়ে দিল। এরা হন হন করে বাড়ি চলে আসলো, আর আমি আর রিয়া পরে আসলাম। জানি না আজ বাড়িতে যে কি হবে। এরা প্রচন্ড রেগে আছে। ভয়ে ভয়ে আমি বাসায় ঢুকলাম, কিন্তু অবাক করে বিষয় হয়েছে বাসায় কোনো শব্দ শুনতে পেলাম না। সবাই সবার মতো ব্যস্ত। আমি আমার রুমে চলে আসলাম, আর ওই ঘটনার কথা ভাবছি। এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আজ ওর ভুলের জন্য 3টা জীবন নষ্ট হয়ে গেল। রাতে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতে পড়ে মন বসছে না। এমন সময় রিয়া আসলো। পড়ায় মন বসছে না? আপনি কি করে জানলেন? ওই ঘটনার পর পড়তে মন না বসাটাই স্বাভাবিক। ইরা জড়িয়ে না ধরলেই তো পারতো। দোষ তো ইরার ছিল, এইভাবে কেউ করে নাকি? আঙ্কেল এসেছে? মাত্র আসলো। রিয়া, একটু পরে এসো, আমি একটু পড়ে নিই। ওকে। রিয়া চলে গেল। আচ্ছা, আমি কিরার কাছ থেকে মাপ চেয়ে আসবো? কেন চাইবো? দোষটা আমার না। ধুর, যা হবার হবে। আগে মাপ তো চাই। এক প্যাক পকেটে পা বাড়ালাম। ইরা রুমের দিকে। দরজা দিকে খোলা আছে। আসতে পারি? দেখি ইরা মন খারাপ করে শুয়ে আছে। আমাকে দেখে ওর খারাপ লাগাটা রাগে পরিণত হলো। তুই এখানে কেন এসেছিস? দেখো ইরা, আজ যা হয়েছে তার জন্য আমি সরি। বাহ, চমৎকার। এত বড় মহৎ কাজ করে এখন সরি বলা হচ্ছে? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ তো তোমার ছিল। ঠাস ঠাস করে 2টা দিয়ে দিল। এরা আমাকে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়েছি। দোষ তোর ছিল বেশি। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি কিছু না বলেই ভেজা চোখ নিয়ে ইরার রুম থেকে বেরিয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, কিন্তু কারো মুখে কোনো শব্দ নেই। চুপচাপ খাবার খেয়ে উঠে গেলাম। এরাও চুপচাপ খাবার খাচ্ছে। আজ বেশি পড়লাম না, রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে আজকে, তাই দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে আছি। কিরে, তোর মন খারাপ নাকি? অনেক। কেন? শুন তাহলে, সব বলে দিলাম। বলিস কি? এখন কি করবি? সেটাই তো চিন্তা। ইরার সামনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। বাসায় কেউ জানে? না, কেউ জানে না। এরা মনে হয় তোকে মেনে নেবে না। সেটা আমি ভালো করেই জানি। এসব নিয়ে আর ভাবিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজও এরা রবির বাইকের পিছনে করে আসলো, কিন্তু তার মুখের হাসির ছাপ নেই। তানভীর, চল এখান থেকে। চল। আমরা যে ক্লাসে যাব ঠিক তখনই রবি আমাকে ডাক দিল। আমি রবির কাছে গেলাম। কি রে, তোরে কাল কি বললাম? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ইরা বলে উঠলো, ওকে যেতে দাও রবি। কেন? স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। রিয়া বলছেন,